কিশোর নিবেদিত প্রযত্নে বাংলাদেশে আমরা আলোচনা শুরু করব। সাথে আছে আমি শোভন আরেফ। নতুন একটি সময় এখন বাংলাদেশ, নতুনভাবে সবকিছু চলতে শুরু করেছে, নতুন নিয়মে ছাত্র জনতার এক অভ্যুত্থানের ফসল, এক পরিবর্তনের এই বাংলাদেশ। অন্তর্বর্তী সরকার শপথ নিয়েছেন, শুরু হয়েছে তাদের পথ চলা। এই পথ চলার সঙ্গী হয়ে আমাদের গন্তব্য এখন কোথায়, এসব নিয়েই আমাদের আজকের আয়োজনে আলোচনা। কোন দিকে যাচ্ছে বাংলাদেশ, এই শিরোনামে আজকে আমাদের সাথে যারা আছেন স্টুডিওতে চলুন পরিচিত হয়ে নেই। আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর শাহাদাত হোসেন সিদ্দিকী এবং আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানিজ স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ আল মামুন। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। বলছিলাম যে কোন দিকে যাচ্ছে বাংলাদেশ, এটি আসলে শিরোনাম নয়, এক ধরনের প্রশ্ন, এবং আমার ধারণা বাংলাদেশের সকলেরই মনের এই প্রশ্নটি ঘুরপাক খাচ্ছে। কারণ খুব অল্প সময়ের মধ্যে অনেক চড়াই উতরাই, অনেক ঘাত প্রতিঘাত আমরা দেখলাম। যদি শুরুতে এইভাবে দুজনের কাছে একই প্রশ্ন নিয়ে আসি, মানে নতুন সরকারের অগ্রাধিকার কোনগুলি? মানে আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি একদম প্রতিটি নাগরিক সরাসরি দেখছেন। মূল্যস্ফীতিতে আমরা এক ধরনের মূল্যস্ফীতি জাতাকলের পৃষ্ঠ ছিলাম। সুশাসন প্রতিষ্ঠা এক ধরনের দাবি ছিল সকলের। ডক্টর আব্দুল্লাহ আল মামুন, শুরুতে যদি আপনার কাছে আসি। ধন্যবাদ আপনাকে। আমার মনে হয় যে এই মুহূর্তে অর্থনীতিতে আমাদের একটা অনেক বড় সমস্যা, কিন্তু এই মুহূর্তে প্রধান যে মূল প্রায়োরিটি আমাদের, সেটা হওয়া উচিত আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ, বা যে পরিমাণ অবনতি হয়েছে। দেখুন, পৃথিবীতে যত স্বৈরা শাসক যত দীর্ঘ সময় ক্ষমতায় ছিল, সবখানে আমরা ডেভাস্টেশন দেখেছি। আমরা ছোট্ট উদাহরণ যদি নিই, যে 1998-এ যে সুহার্তোর যে পতন ইন্দোনেশিয়াতে, সেখানে অনেক মানুষ জীবন দিয়েছে, বল আর্গুয়েবলি $4 বিলিয়ন ক্ষতি হয়েছে, অনেক মানুষের জীবন গেছে, অনেক বিশৃঙ্খলা হয়েছে, এবং সেটা আমাদের এখানেও একেবারেই হচ্ছে। এটা তো ইনিশিয়াল স্টেজে যেটা ছিল, আমরা ধরতে পারি যে ইনিশিয়াল রিয়াকশন, এটা আমাদের দেশের কালচারের একটা পার্ট, যে পলিটিক্যাল চেঞ্জের সঙ্গে সঙ্গে এটা দেখে থাকি আমরা। কিন্তু এবার কিন্তু সব মনে হলো যে দুমড়ে মুচড়ে গেছে একসাথে। একদিকে ভ্যান্ডালিজম হচ্ছে, অন্যদিকে পুলিশের উপরে মানুষের অনেক ক্ষোভ ছিল, পুলিশ একেবারেই বিচ্ছিন্ন হয়ে গেছে সমাজ থেকে। তো যে কারণে আমি মনে করি যে এখন আমাদের প্রধান চ্যালেঞ্জ হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করা। সমস্যাটা যেটা হচ্ছে, যে এর সঙ্গে আরেকটা জিনিস আমি উল্লেখ করতে চাই, যে আমাদের এখানে সবসময় এই পরিবর্তনের সময়গুলোতে, রাজনৈতিক পরিবর্তনের সময়গুলোতে সংখ্যালঘুদের উপরে আক্রমণ হয়। আমি এবারে কতটুক মাত্রায় হয়েছে না হয়েছে সে আর্গুমেন্টে যাব না, বাট এটা খুবই দুঃখজনক যে যখন আমরা বলছি সেকেন্ড ইন্ডিপেন্ডেন্স বা নতুন করে নতুন প্রজন্মের বিপ্লব, তখন এটা একটা আচরণ লেগেছে আমাদের। তো আমি চাই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি দ্রুত ঠিক হোক। পার্টিকুলারলি আমার রিকোয়েস্ট থাকবে পুলিশ বাহিনীর যারা সদস্য, তাদেরকে রিকোয়েস্ট করবো যে থানাগুলোতে দ্রুত যোগদান করা। আমাদের জায়গায় শুরু হয়েছে, কিন্তু সেটা এখনো পর্যাপ্ত না। এই জন্য দ্রুত আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে আমাদের এখন প্রধান বা মূল প্রায়োরিটি হওয়া উচিত, এবং সেটা কতখানি চ্যালেঞ্জের সেই বিষয় নিয়ে নিশ্চয়ই আসবো। অনেক ধন্যবাদ আপনাকে ডক্টর আব্দুল্লাহ আল মামুন। ডক্টর শাহাদাত হোসেন সিদ্দিকী, মানে আপনি অর্থনীতিবিদ, তারপরেও আপনার কাছেও জানতে চাওয়া যে মানে আপনিও মনে করেন কিনা আইন শৃঙ্খলা রক্ষাকে আগে অগ্রাধিকার দেওয়া উচিত, নাকি সুশাসন প্রতিষ্ঠা, যেটি আসলে মূল আকাঙ্ক্ষা ছিল? আমি জানি না, ডক্টর আব্দুল্লাহ আল মামুন ভালো করে বলতে পারবেন যে পেছনের এই এত বড় আন্দোলনের চালিকা শক্তি কি ছিল, সেটিকে এখন অগ্রাধিকার দেওয়া উচিত। ধন্যবাদ আপনাকে। আমি যদি বাংলাদেশের বিগত কয়েক বছর না, যদি বাংলাদেশের 71 সালের 16ই ডিসেম্বর স্বাধীন হওয়ার পর থেকেই অর্থনীতি এবং রাজনৈতিক প্রেক্ষাপট বিশ্লেষণের চিন্তা দিক থেকে আমি বলতে চাই, তাহলে সেই দিক থেকে মূল্যায়নটা হচ্ছে যে বাংলাদেশ সত্যিকার অর্থে যে গভর্নমেন্ট যে সময়েই থাকুক না কেন, আমরা 1972 সাল থেকে যদি তথ্য দেখি, তাহলে আমরা এগিয়ে যাচ্ছি। সেটা শুধুমাত্র আমরা কনসেন্ট্রেশনটা রাখি হচ্ছে পার ক্যাপিটা জিডিপি দিয়ে, যে আমাদের পার ক্যাপিটা জিডিপি $90 ছিল, সেটা এখন $3000 গিয়েছে। কিন্তু দেশের প্রতিষ্ঠানগুলার কি হয়েছে, সেই জায়গাগুলা সবসময় উপেক্ষিত থাকে। তা আমি বলবো, ছাত্ররা যে আন্দোলন করেছে এবার, সেটা সত্যিকার অর্থেই একটা বড় ধরনের বিপ্লব। কারণ ছাত্র আন্দোলনগুলার পরিপ্রেক্ষিত যদি বিবেচনা করেন, এত মৃত্যু কোনো ছাত্র আন্দোলনে হয় নাই। আরেকটা বিষয় যদি আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করি, সেই দাবিগুলা কিভাবে উত্থাপিত হয়েছে এবং সেই দাবিটা কোথায় গিয়ে ঠেকছে এবং কেন গেল, অর্থাৎ এক ধরনের বঞ্চনা থেকে, সেই বঞ্চনার জায়গাগুলো সত্যিকার অর্থে আমি বলবো যে এটা এক বড় ধরনের রিফ্লেকশন ছিল। এখন
আমি যদি গুরুত্ব সহকারে বলতে চাই তাহলে আপনি পুলিশ বাহিনীর ভিতর দেখেন কি হয়েছে, সেই জায়গা থেকে বোঝা যায় একটা প্রতিষ্ঠান ধ্বংস। আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে দেখি, আমি যে আইডিওলজিতে বিশ্বাস করি না কেন একটা প্রেক্ষাপটে আমাকে কোনো না কোনো জায়গা বিশ্বাস করতে হয়, কিন্তু সার্বিকভাবে যদি আমরা প্রতিষ্ঠানটার কথা বিশ্বাস করি তাহলে সমস্ত প্রতিষ্ঠানগুলা কিন্তু ভঙ্গুর অবস্থায় চলে গিয়েছে। অর্থাৎ প্রাতিষ্ঠানিক যে দুর্বলতা সেই জায়গাটা অনেক ভয়াবহ জায়গায় চলে গেছে। আমি মনে করি সেই সংস্কারটিও তো নিশ্চয়ই খুব দ্রুত সমাধান সম্ভব। আমি আসছি এক, দ্বিতীয়ত হচ্ছে আমি বলবো যে অর্থনৈতিক, আমরা অর্থনীতিকে অনেক উপরের দিকে উঠিয়েছি, কিন্তু সাস্টেইনেবল কিনা, সেটা ধরে রাখতে পারবো কিনা, সেই জায়গাটা নিয়ে কিন্তু আমরা অনেক শঙ্কার কথা বলেছি। অর্থাৎ আমরা জানি 48 বিলিয়ন, এখন আমরা যদি নেট রিজার্ভের কথা বলি সেটা এখন 17 বিলিয়নে চলে আসছে। এই যে 17 বিলিয়নে আসলো, প্রতি মাসে অন এন এভারেজ 1.2 বিলিয়ন করে যে হারাচ্ছি, তাহলে একটা দেশ যে রিজার্ভ শূন্য হয়ে গেলে ভয়াবহ ক্রাইসিস হয় এক রাতের মধ্যে, সেগুলা কিন্তু ইস্ট এশিয়ান ক্রাইসিস পর্যালোচনা করলেও আমরা সেটা স্পষ্ট দেখতে পাই। কিন্তু আপনি বলছিলেন যে আমরা পার ক্যাপিটা জিডিপি, মানে যে পরিসংখ্যান আমাদের যা দেখাচ্ছে, সূচক আমাদের যে পরিস্থিতি দেখাচ্ছে, সেটির সাথে বাস্তবতা অনেক মানে বাস্তবতার সাথে অনেক সময় মেলে না। কিন্তু মানে সেই অর্থেই যদি আমরা মানে সুশাসন প্রতিষ্ঠাটাকে আগে অগ্রাধিকার দিই, তাহলে কি এটির সাথে এটি পরিপূরক? সেই জায়গাটাই বলছি যে প্রতিষ্ঠান দুর্বলতার কারণ হচ্ছে প্রতিষ্ঠানের মধ্যে অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সি, এই জায়গাগুলোর ঘাটতি। যে কারণে আপনি কিছুদিন আগে দেখেছেন যে ইপিবি এক্সপোর্ট ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর সাথে বাংলাদেশ ব্যাংকের যে পরিসংখ্যান তার গরমিল, তারপরে দেখেছেন অ্যাকাউন্টস এআইজি অফিসের সাথে যে হিসাব নিরীক্ষক অধিদপ্তরের সাথে আবার রেভিনিউর ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউর পরিসংখ্যানের যে 97,000 কোটি টাকার গরমিল। অর্থাৎ এই দুর্বলতাগুলো হচ্ছে প্রাতিষ্ঠানিক দুর্বলতা এবং আমি বলবো ল্যাক অফ ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটি। অতএব গভর্নেন্সের ইস্যুটা এবং প্রাতিষ্ঠানিক বলতে হচ্ছে আমার সিস্টেমটাকে সিস্টেমের মতো কাজ করতে দেওয়া, সেটা হচ্ছে না বলেই কিন্তু বিভিন্ন ধরনের প্রবলেম তৈরি হচ্ছে বলে আমি মনে করি। অনেক ধন্যবাদ। আমি সিস্টেমের প্রসঙ্গ তুলেছেন বলে আবারও আসবো আপনার কাছে এই প্রসঙ্গটি নিয়েই। ডক্টর আব্দুল আল মামুন, আমরা মানে আজকের এই অবস্থানে এসেছে একটা বড় আন্দোলনের ফসল এবং সেই ফসলে এই পরিবর্তন, কিন্তু আমরা এখনও আজকেও আমরা হয়তো এই মুহূর্তেও রাজপথে আমরা দেখছি যে সেই বিক্ষোভের একটি অংশ এখনো চলছে। আমরা এখনো রাজপথে ছাত্রদের দেখছি, সচেতনদের দেখছি। আপনি তো একদম খুব ঘনিষ্ঠভাবেই শিক্ষকদের সাথে ছিলেন, দেখেছেন। আন্দোলনকে টেকসই করাটা কি এখন বড় চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে কিনা, কিংবা একটা সরকার তো এসেছে, তাদের উপর কতখানি আস্থা রেখে এই বিষয়টি চলবে? দেখুন, এই সরকারের উপরে সবার এক্সপেকটেশন অনেক হাই, খুব উচ্চে চলে গেছে। বাট আমাদের মনে রাখতে হবে যে একটা অনেক বড় ডেভাস্টেশনের মাধ্যমে এই সরকার এসছে এবং প্রফেসর শাহাদাত যেটা বললেন যে আমাদের ইনস্টিটিউশনগুলোকে একদম ধ্বংস করে ফেলা হয়েছে, এটা আসলে এই আলোচনাটা আমি মনে করি না যে আসলে প্রয়োজন আছে। সবাই এই বিষয়টা আমরা জানি। সে কারণে আমি মনে করি যে আমাদের ছাত্রদের যে ইনক্লুশন, ছাত্রদেরকে যে যোগ করা হলো উপদেষ্টা পরিষদে, সেটা আমি মনে করি যে একটা প্রেশার গ্রুপ হিসেবে শুধু নয়, একটা নতুনের বার্তা দিচ্ছে। আমি এটাকে একটু আমরা হয়তো বা আমাদের জন্য যেটা তৈরি হয়েছে ছাত্রদেরকে ইনক্লুশনটা দুইভাবে, একটা হচ্ছে যে আমাদের একটা কালচার শক তৈরি হয়েছে। আমরা আমাদের এত তরুণ নেতৃত্ব দেখিনি, কিন্তু পৃথিবীর অনেক দেশেই পার্লামেন্টে মেয়র হিসেবে, মন্ত্রী হিসেবে কিন্তু ছাত্ররা দায়িত্ব পালন করছে। আমি যেটা দেখিনি, আমরা আমেরিকা গেলে ডান দিকে গাড়ি চালাই বা বাম দিকে গাড়ি চালাই, আমরা ডান দিকে, ঠিক একই রকম। আর সেকেন্ড যেটা হচ্ছে যে আমি একটা রিকোয়েস্ট করবো পার্টিকুলারলি টু সিভিল অ্যান্ড আর্মি ব্যুরোক্রেসি, যে আমাদের একটা রিসোশ্যালাইজেশন দরকার। কালচার শক থেকে একটা রিসোশ্যালাইজেশন হলে সুবিধা হবে, যে আমরা তরুণদেরকে মেনে নেওয়ার মতো মানসিকতা। আপনাকে একটা ছোট্ট কথা বলি, যেহেতু আপনি বললেন যে আন্দোলনটার সঙ্গে আমি একেবারেই প্রথম থেকেই যুক্ত ছিলাম, যে আজকে একটা রিকশাওয়ালাকে জিজ্ঞেস করেন যে কোন পলিটিক্যাল পার্টিকে আপনি ভোট দিবেন, সে কিন্তু বলবে যে ছাত্রদেরকে ভোট দিব। আজকে সকালে নীলক্ষেত মোড়ে আমার বাচ্চারা ট্রাফিক কন্ট্রোল করছিল, আমি সেখানে গেলাম তাদের সঙ্গে দেখা করার জন্য। যখন আমি দাঁড়িয়ে আছি, আমি কয়েকজন রিকশাওয়ালাকে জাস্ট জিজ্ঞেস করলাম যে আপনারা যদি কোনো এখন কাকে ভোট দিবেন ভোট হলে, এবং তারা বলছে এই সরকার থাক, এরপরে ছাত্রদেরকে ভোট দিব। এই জিনিসটা না বুঝতে হবে। কিন্তু যে প্রবলেমটা হয়েছে, যে সরকার গঠিত হলো, যে সিচুয়েশন, আইন শৃঙ্খলা পরিস্থিতির যে সমস্যাটা তৈরি হয়েছে, সাথে সাথে আরেকটা জিনিস আমি একটু উল্লেখ করতে চাই, যে কেন জানি আমাদের সবার এক্সপেকটেশন লেভেলটা একদিনে বেড়ে গেছে। সেটা পুলিশ বাহিনীতে যেমন বেড়ে গেছে। আমি আজকে শাহবাগে
সম্মিলিত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রোগ্রামে ছিলাম, আমি বক্তব্য দিয়েছি, তাদের মধ্যেও এক ধরনের এক্সপেকটেশন বেড়েছে, আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারীর মধ্যে এক্সপেকটেশন বেড়েছে, মিডিয়া হাউসের এক্সপেকটেশন বেড়েছে। আমার একটা সবার কাছে বিনীত অনুরোধ, একটু সময় দিতে হবে আমাদের তরুণদের। তারা যে পরিবর্তনের ডাক দিয়েছে, তারা যে প্রক্রিয়া এগুচ্ছে, আমি মনে করি সেটা সঠিকভাবে এগুচ্ছে। তবে এখানে আমার যারা স্টুডেন্ট, যারা তরুণ, যারা আমাদের সহযোদ্ধা ছিলেন আন্দোলনের, যারা আমরা আসলে তাদের সহযোদ্ধা ছিলাম, তাদের কাছে একটা অনুরোধ হচ্ছে যে সবকিছু একদিনে সবকিছু ঠিক হবে না। তাহলে দুটো জিনিস, একটা হচ্ছে যে আমাদের এক্সপেকটেশনকে একটু কন্ট্রোল করে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক হতে দিতে হবে প্রত্যেকটা বাস্তবসম্মত, পুলিশ সহ সবাইকে। আর তারপরে আমাদের ছাত্রদের কাছে আমার অনুরোধ যে একদিনে সব ঘটবে না, এটা একটা প্রক্রিয়া, দিস ইজ এ সোশ্যাল প্রসেস। সে জায়গায় গেলে আমার মনে হয় যে একটু সময় দিলে আমি যেটা বলবো আপনার এক কথায়, যেটা সঠিক ডাইরেকশনে যাচ্ছে। তবে জাতি হিসাবে আমরা যে দলের হই না কেন, সেটা আওয়ামী লীগ, বিএনপি, আমাদের কোটা বিরোধী আন্দোলন, মিডিয়া, যদি জাতি হিসাবে এই গণ অভ্যুত্থানের পরে আমরা যদি সঠিক আমাদের দায়িত্ব পালন করতে না পারি, সেটা আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, কোটা বিরোধী আন্দোলন হোক, মিডিয়া হোক, সবাই, পেশাজীবী হোক, সবাই, তাহলে কিন্তু ইতিহাসে আমাদের এই যেন পস্তাতে না হয়, আমরা যেন রিপেন্টেন্ট না হয় যে সুযোগ এসেছিল কিন্তু ওভার এক্সপেকটেশন, আমাদের ওভার এনথুজিয়াজম সেটাকে নষ্ট করে ফেলেছে। সেই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, দুটোর ইকুইলিব্রিয়াম, একদিকে এক্সপেকটেশন আর একদিকে হচ্ছে রিয়ালিটি, প্রত্যাশা এবং বাস্তবতার একটা ভারসাম্যের কথা আপনি বলছেন। অনেক ধন্যবাদ। ডক্টর শাহাদাত হোসেন সিদ্দিকী, আপনার কাছে ফিরি। মানে আপনি সিস্টেমের কথা বলছিলেন, ডক্টর আব্দুল আল মামুন সময় দেওয়ার কথা বলছেন, পুরো সিস্টেমের তো পরিবর্তন, যে প্রত্যাশার কথা বললাম, কিন্তু আমরা এর মধ্যে দেখছি পদত্যাগের হিড়িক পড়ছে, কোথাও অপসারণের দাবি বাড়ছে, এগুলোও তো এক ধরনের প্রত্যাশা। এই সমস্ত প্রত্যাশার চাপে দেশ পরিচালনাটা আসলে কতখানি চ্যালেঞ্জের হবে। আমরা আজকে দেখেছি কয়েকজন উপদেষ্টা তাদের অফিস শুরু করেছেন, যদি আগামীকাল থেকে এটা পুরো দমে চলবে আমরা জানি। দেখুন, আব্দুল্লাহ মামুন ভাই যে কথাটা বললেন, যে আসলে আমাদের যে জায়গাটায় চিন্তা করতে হবে যে আপনি যদি মানুষটা বদলিয়ে ফেলেন, মানুষটা বদলানোর জায়গাটা কি দরকার না। এই মানুষটা, যে মানুষটা হয়তো আমরা জানছি যে ভুল কাজ করছে, তাকে দিয়ে সিস্টেমের মাধ্যমে এখন তাকে সৎ কাজটা করানো, এই প্রায়োরিটিগুলো আগে ঠিক করতে হবে। ধরেন একটা প্রতিষ্ঠানে বিজ্ঞ ব্যক্তিগুলো রয়েছে, এক্সপিরিয়েন্স হ্যাজ এ ভ্যালু, আমরা কিন্তু এটা অস্বীকার করতে পারি না। কিন্তু আবার স্টুডেন্টদের যারা ইয়থ পিপল, তাদের যে ভয়েস, সেটা হচ্ছে যে রিয়েলিটির অনেক কিছুই তাদের ভয়েসের মধ্যে রিফ্লেকশন হয়, সেগুলাকেও ভ্যালু জাজমেন্টে নিতে হবে। কিন্তু তাই বলে এক্সপিরিয়েন্সের সবাইকে যদি এক্সপিরিয়েন্সড পারসন সরিয়ে দেন, তখন একটা প্রতিষ্ঠান কিন্তু পড়তে পারে। দক্ষতা এবং অভিজ্ঞতার যে ঘাটতি হয়ে আমার মনে হয় যে প্রকৃতপক্ষে যে জায়গাটায় কাজ করতে হবে, সেটা হচ্ছে যে আমার এই সিস্টেম কাজ করে নাই, এখন এই সরকার যদি এই মানুষগুলা দিয়েই এই সিস্টেমটাকে কাজ করাতে পারে, পুরোপুরি না, কিছু জায়গায় চেঞ্জ হবে, কারণ বিপ্লব বলতেই চেঞ্জ, মানে চেঞ্জ এ কাইন্ড অফ রিভলিউশন। সো সেই জায়গা থেকে কিন্তু যদি ঢালাওভাবে সব কিছুর ক্ষেত্রে করে, তাহলে হয়তো কিছু প্রতিবন্ধকতা তৈরি হতে পারে। সেই জায়গাগুলো আমার মনে হয় সতর্কতার সাথে করা উচিত। অনেক ধন্যবাদ। আবারও আমরা একটা বিরতির পরে ফিরে এসে অগ্রাধিকারের প্রসঙ্গ নিয়ে কথা বললাম, এরপরে চ্যালেঞ্জ এবং সংস্কার পদ্ধতিটা কীভাবে হতে পারে সেই বিষয় নিয়ে আপনাদের দুজনের সাথে আলোচনা করব। আমরা কিশোর নিবেদিত প্রযত্নে বাংলাদেশে ফিরবো কিছুক্ষণের মধ্যে, সাথেই থাকুন। কোন দিকে যাচ্ছে বাংলাদেশ, এই শিরোনাম নিয়ে কিশোর নিবেদিত প্রযত্নে বাংলাদেশে আজকে আমরা আলোচনা করছি। স্টুডিওতে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর শাহাদাত হোসেন সিদ্দিকী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানিজ স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ আল মামুন। আবারও স্বাগত আপনাদের দুজনকেই। নতুন একটি দেশের সব কিছুর পরিবর্তন হয়েছে এবং হচ্ছে, এবং সেই পরিবর্তনটি সামনের দিকে কতখানি টেকসই হবে, ইতিবাচকভাবে সাধারণ মানুষ সেই সুফল কতখানি পাবে, সেই বিষয় নিয়ে আপনাদের কাছ থেকে আমরা আলোচনা করছি। আমরা অগ্রাধিকার কোনগুলি আসলে এই সরকারের জন্য, সেগুলো নিয়ে আলোচনা করছিলাম। কিন্তু এই অগ্রাধিকার ঠিক করে এগিয়ে যাওয়া তো নিশ্চয়ই অনেক বেশি চ্যালেঞ্জের। আমি যদি শুরুতে ডক্টর শাহাদাত আপনার কাছে আসি, অর্থনীতির বিষয় নিয়ে আপনি বলছিলেন, আজকে ডক্টর সালেউদ্দিন আজকে প্রথম যে তিনি বলেছেন ব্যাংকের সমস্যা আছে, মূল্যস্ফীতির সমস্যা আছে, ব্যাংক খোলা, বন্দর চালু করা, সব কিছুকেই তিনি সমানভাবে গুরুত্ব দিতে চান। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কাজ করতে হবে, আয় ব্যয়ের ভারসাম্য ফিরে আনতে হবে, এগুলো তিনি সাংবাদিকদের বলেছেন। আপনার কাছে কি মনে হয় এই মুহূর্তে আসলে ব্যাংকিং খাতে সুশাসন বলুন কিংবা আর্থিক খাতে দুর্নীতি রোধ বলুন কিংবা দ্রুত গতিশীল করা, সেই জায়গায় চ্যালেঞ্জ কোনগুলি? জি, ধন্যবাদ। প্রথমে আমি সবচেয়ে যে জায়গাটায় হাত দেওয়া উচিত বলে আমি মনে করি, সেটা হচ্ছে যে খেলাপি ঋণের মাত্রা যেভাবে বাড়ছে, আর সেটা শুধু ব্যাংক না,
আমি বলবো ব্যাংক এবং নন ব্যাংক ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস, যে আমাদের এই সার্বিকভাবে আর্থিক প্রতিষ্ঠানে খেলাপি ঋণ আমি বলবো যে এক্সপোনেনশিয়ালি বেড়ে যাচ্ছে। তার মানেই হচ্ছে যে টাকাটা আমাদের দেশে অপারেশনাল অ্যাক্টিভিটিসে ব্যবহার হতো, উৎপাদন কাজে ব্যবহৃত হতো, সেটা আসলে কোথায় আছে, কিভাবে আছে, আর না আছে কি নেই তারই কিন্তু হদিস নেই এবং হিসেব নেই। সেই জায়গাটাকে টেনে ধরতে হবে প্রথমে, কারণ আপনি যদি মূল্যস্ফীতি যেমন আরেকটা চ্যালেঞ্জ হচ্ছে এইসব কারণেই কিন্তু মূল্যস্ফীতি হচ্ছে, কারণ উৎপাদনের জন্য যে টাকাটা আপনাকে দেয়া হয়েছে সেটা যখন আপনাকে উৎপাদনে ব্যবহার করছেন না, তখন তো আর গ্রোথ হচ্ছে না। গ্রোথ না হওয়ার কারণে আলটিমেটলি হচ্ছে যে সেটা অনেকে বলছেন পাচার হয়ে যাওয়া টাকা ফিরিয়ে আনার কথা, সেটিও কি অনেক বড় চ্যালেঞ্জ হয়ে যাবে এই মুহূর্তে? না, চ্যালেঞ্জ বলতে তার মানে হচ্ছে খেলাপি ঋণের টাকাটা কোথায়, আমি যে জায়গাটা বললাম সেটা কি দেশের ভিতরে না দেশের বাহিরে, কোথায় গিয়েছে, খেলাপি ঋণ কারা নিয়েছে, সেই মানুষগুলাকে যদি চিহ্নিত করা যায়, ব্যবস্থা নেওয়া যায়, সেই চিহ্নিত করাটা কি খুব কঠিন হবে? না, সেটা কঠিন না, কারণ সেটা প্রকাশ করা হয় না, কিন্তু বাংলাদেশ ব্যাংকের কাছে কিন্তু সমস্ত তথ্যই রয়েছেন। অতএব সালেউদ্দিন আহমেদ স্যার যেহেতু আগেও গভর্নর ছিলেন, এখন যেহেতু অর্থ উপদেষ্টা, অতএব আমাদের আস্থা হচ্ছে উনি আসলে এই সেক্টরটা ভালো বুঝেন এবং বর্তমান চ্যালেঞ্জ যেটা বলছি, মূল্যস্ফীতি হচ্ছে একটা বড় চ্যালেঞ্জ, ফরেন কারেন্সি রিজার্ভ ধীরে ধীরে ক্ষয়ে আমরা 17 বিলিয়নে নেমে আসছে, সেটাকে কিভাবে ঠেকানো যায়। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের শুধুমাত্র যে ব্যালেন্স অফ ট্রেড অথবা কারেন্ট অ্যাকাউন্টের দিকে গুরুত্ব দিতে হবে, কারণ সেটা কিন্তু অলমোস্ট ব্যালেন্সে আছে, কিন্তু আমাদের বড় সমস্যাটা কিন্তু রয়েছে ফিনান্সিয়াল অ্যাকাউন্টে, যেখান থেকে প্রায় 8 থেকে 9 বিলিয়ন টাকা বাংলাদেশে ছিল বিদেশিদের, কিন্তু সেটা চলে গিয়েছে। সেটা হচ্ছে কেন চলে গেল? কারণ দুটো দিক থেকে তাদের আস্থাহীনতা, যে রিজার্ভ কমে যাওয়া এবং সেটা মূল্যস্ফীতি বেড়ে যাওয়া, টাকার অবমূল্যায়ন হওয়া, অতএব তাদের প্রফিটেবিলিটি হবে না সেই চিন্তা করেই কিন্তু রিস্ক ফ্যাক্টর চিন্তা করেই তারা সেই টাকাটা নিয়ে গেছে। অতএব সেটাকে কিভাবে আবার সেই আস্থার জায়গাটিকে আবার নিশ্চিত করা, এবং তিনি এটাও বলেছেন যে পাচার হওয়া টাকা ফেরত আনা হবে, তবে এই বিষয়ে সঠিক তথ্য প্রমাণ সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হবে। সেই বিষয় নিয়ে নিশ্চয়ই তারা ভাবছেন। অনেক ধন্যবাদ ডক্টর শাহাদাত। আমি ডক্টর আব্দুল আল মামুন আপনার কাছে যদি আসি, আস্থার প্রসঙ্গ যেহেতু এসেছে, সবার আস্থা এবং আস্থা অর্জন, অবিশ্বাস দূর করা, এবং আমাদের যে বিভাজনের সংস্কৃতি ছিল, সেটা রাজনৈতিক সংস্কৃতি বলুন কিংবা সামাজিক বিষয়টি বলুন, সেখান থেকে আসলে মুক্তি মেলাটা কতটা কঠিন। মানে একটি আন্দোলন তো চলেছে, এখনো হয়তো চলছে, একটি ব্যবস্থার মধ্যে এসেছে, কিন্তু সামাজিক জায়গাটিতে আমরা স্থির হতে পারছি কিনা। এটা যে কোনো বিপ্লবের পরবর্তী সময়কে আমরা there are two theories to look at. Theory of chaos একটা পিরিয়ড থাকে, and then there is another theory called theory of reconciliation. অর্থাৎ chaos সৃষ্টি হয়, তারপর এটা রিকনসিলিয়েট করতে হয়, এবং এটা নর্মালি যে কোনো বিপ্লবের একটা নর্মাল প্রসেস। যে জায়গাটাতে আপনি গেলেন, এটা আমি খুবই খুশি হলাম একজন ডেভেলপমেন্ট সোশিওলজির স্টুডেন্ট হিসাবে, যে সমাজ তো বিভক্ত। আমি বরং উল্টো করে দেখতে চাই, এই বিভক্ত সমাজকে একসাথে করার কিন্তু সুযোগ এসছে, যে আমরা আর বিভক্তি চাই না। অনেক দিন হয়েছে, আমরা অনেকগুলো সুযোগ হারিয়েছি, 71 হারিয়েছি, 90 হারিয়েছি, আবার একটা সুযোগ আমাদের সামনে এসছে। এই জায়গাটাতে আমার মনে হয় যে যারা আন্দোলন করছেন বা করে এই সফলতা এনেছেন, এই গণ অভ্যুত্থান যাদের নেতৃত্বে হয়েছে, তাদের দায়িত্ব সবচেয়ে বেশি, যে তারা কীভাবে এই সমাজটাকে একসাথে করবে। নেতৃত্ব ওই জায়গাটাতে দিতে হবে। দেখুন, আমাদের সমাজের, আমি যদি একটা কথা বলি, আমি জানি না কে কীভাবে নিবেন আজকে এই হিট অফ দি মোমেন্টে, যে বাংলাদেশের একটা অনেক বড় জনগোষ্ঠী কিন্তু আওয়ামী লীগের একেবারেই ঘোরতর সাপোর্টার, বা তাদের এই সাপোর্টটা থাকবে। শেখ হাসিনা যাই করুক না কেন, কোনোভাবেই শেখ হাসিনা যে কর্মকাণ্ড করেছেন, আজকে যারা আওয়ামী লীগের যে কোনো লেভেলের সমর্থক আছেন, কেউই কিন্তু এটা সমর্থন করেননি। এবং একটা কথা বুঝতে হবে, যে আমি এই শব্দটা ব্যবহার করার জন্য দুঃখিত, বাট ব্যবহার করতে হবে আমাকে, সেটা হচ্ছে যে একজন ফেসিস্ট, একজন প্রাইম মিনিস্টার, বঙ্গবন্ধুর কন্যা ফেসিস্ট হয়ে গেলেন। এটা ওনার যে ডেভেলপমেন্ট, উনি ডেভেলপমেন্ট করেছেন, কিন্তু সেই ডেভেলপমেন্টটা যেভাবে করার কথা ছিল সেটা করেননি, এবং ওনাকে ফ্যাসিস্ট বলতে হচ্ছে। কিন্তু এটা ভুলে গেলে চলবে না যে আওয়ামী লীগ এখানে এক্সিস্ট করবে, তাদেরকে স্পেস দিতে হবে। অন দি আদার হ্যান্ড, যদি এটা একদিকে যেমন আন্দোলনকারীদের এই সহমর্মিতা, এই সহযোগিতা থাকবে, কিন্তু গত কয়েকদিন জয় সাহেব যেভাবে তার স্ট্যান্ড পরিবর্তন করলেন, যেমন যেভাবে শুরু করলেন যে রুখে দাঁড়াতে হবে, এটা রুখে দাঁড়ানোর সময় তো নয়, আপনি তো আরও বিপদের মুখে ফেলবেন। কথাটা বলা উচিত ছিল যে আসুন আমরা আজকে যে কথাটা উনি বলেছেন, যে আমরা সবাই সহযোগিতা করবো, আলোচনা করবো,
এই এই জায়গাটাতে সবার খেয়াল রাখতে হবে যে এই রিকনসিলিয়েশনটা ইম্পর্টেন্ট। মানে আপনি বলছেন যে মানে এই রাজনৈতিক বক্তব্যগুলো সাধারণ মানুষের কাছে একদম দেখেন, বার্তা দুটো পৌঁছাচ্ছে। জিনিস খুব বলা জরুরি, আমি একটু যদি আপনি সময় দেন আমাকে। সেটা হচ্ছে যে এই সরকারটার কিন্তু কোনো পলিটিক্যাল ম্যান্ডেট নেই। এখন যদি বিএনপি এটা সারাক্ষণ বলতে থাকে যে আমরা ভোট 3 মাসের মধ্যে চাই, এদিক থেকে জয় সাহেব যদি প্রতিদিন একটা স্টেটমেন্ট দিতে থাকে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আন্দোলন করছে, পুলিশ আন্দোলন করছে, আমি দেখলাম বিভিন্ন সংস্থাতে আন্দোলন হচ্ছে, ব্যাংকে আন্দোলন হচ্ছে, তো সেই জায়গাটা কিন্তু অপরচুনিস্ট একটা অ্যাটিটিউড। এটা আমরা সুযোগের সদ্ব্যবহার করতে চাচ্ছি। এখন যদি প্রশ্ন করি যে আমাদের তরুণরা, যে কোমলমতি ছাত্ররা বিপ্লব করে এই ঘটনাটা ঘটালো, আগে আপনি ভয়েসটা রেজ করেন নাই কেন? প্রবলেমটা হচ্ছে বুঝতে হবে যে আমাদের এই গভর্নমেন্টের কোনো পলিটিক্যাল ম্যান্ডেট নেই। তাদেরকে হোলসেল সাপোর্ট দিতে হবে, পুরো সমর্থন দিতে হবে, পার্টিকুলারলি সামরিক এবং বেসামরিক প্রশাসন। এবং এই তরুণ ছাত্রদেরও তো কোনো রাজনৈতিক অভিজ্ঞতা দেখেন, ছিল দুটো না। দলের জন্য বড় সুযোগ। বিএনপির সুযোগ দলকে গুছিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়াটা দলের মধ্যে শুরু হতে হবে। ধন্যবাদ। আপনি এই গণতান্ত্রিক প্রক্রিয়ার কথা বলেছেন, এই গণতান্ত্রিক চর্চাটি হবে কিনা, মানে আমি আমার দেখেন এখানে কিন্তু যেতে চাচ্ছিলাম যে এই গণতান্ত্রিক চর্চাটা হওয়ার জন্য আমি জানি না এই ক্যাটাগরি গভর্নমেন্ট কতদিন থাকবে, কিন্তু আমাদের কনস্টিটিউশনাল রিফর্ম যদি না করা যায়, ওইটাই মূল জায়গা। কনস্টিটিউশনাল রিফর্ম ইনক্লুডিং ইলেকশন কমিশন, সেটা যদি না করা যায় হবে না। আর যেটা আরেকটা জিনিস, যে গণতন্ত্রের চর্চা হতে হবে পার্টিতে, সেটা না হলে কিন্তু দেশের মধ্যে গণতন্ত্রের চর্চা হবে না। তার বড় একটা উদাহরণ আজকে শেখ হাসিনার যে পতন, সেটা কিন্তু পার্টিতে গণতন্ত্রের চর্চা ছিল না, ঠিকমতো কমিটি হয়নি। বারবার বলা হয়েছে আওয়ামী লীগ সরকার হিসেবে শক্তিশালী হলেও সংগঠন হিসেবে শক্তিশালী নয়, কোনোটা কাউন্সিল ঠিক মতো নেই। কীভাবে হয়েছে? মোস্ট অফ দি অ্যাপয়েন্টমেন্ট হয়েছে আইদার অর্থ বিনিময়ের মাধ্যমে অথবা স্বজনপ্রীতির মাধ্যমে। এটা বিএনপির জন্য শিক্ষা। যদি গণতন্ত্র আমরা চাই, তার সংস্কৃতিটা শুরু হতে হবে দলগুলো থেকে, এবং সে জায়গাটাতে আমি খুব আশাবাদী হতে চাই। কারণ বিএনপি যে পতনটা দেখলো আওয়ামী লীগের, সেটা বলা হচ্ছে যে সংগঠন শক্তিশালী না করার জন্য। আমি এটা মিন করে নিই যে আপনি রাত 1টার সময় পেটোয়া বাহিনী নামিয়ে দেবেন, আপনি ছাত্রলীগের কোমলমতি ছেলেদেরকে, তাদের কোনো দোষ নেই, কোমলমতি ছেলেদের হেলমেট বাহিনী তৈরি করে আপনি ব্যবহার করবেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কথা বলতে না দিয়ে পোস্ট পজিশন দিয়ে উপহার দিবেন, প্রশাসনের কর্মকর্তাদেরকে আপনি পোস্ট পজিশন দিয়ে কথা বলতে দিবেন না। এক ধরনের চাটুকারিতার সংস্কৃতি তৈরি করার জন্য কিন্তু কেউ কথা বলতে পারেনি। তো সেই গণতন্ত্রের বাক স্বাধীনতাতে দিতে হবে, এটা তো ঠিক। 15 বছরের মানুষ সঠিকভাবে কাজ করতে পারেনি, এটার থেকে শিখতে হবে আওয়ামী লীগকে, এবং ওখানেই গণতন্ত্রের মূল জায়গাটা। পার্টিতে গণতন্ত্র আসুক, সেজন্য আমি বলছি যে ওই গণতন্ত্রের জন্য দুটো পার্টির জন্য সুযোগ। বিএনপি অর্গানাইজ করুক, গণতন্ত্রের প্রক্রিয়ায় পার্টিকে অর্গানাইজ করুক, আওয়ামী লীগ আবারও তাদের যে পার্টির যে এখন ধ্বংস অবস্থা, সেটাকে গুছিয়ে আনার চেষ্টা করুক। এক্ষেত্রে 3 মাসের মধ্যে বিএনপির নির্বাচন চাওয়াটা আমি কতটুকু যুক্তিযুক্ত মনে করি না। একইভাবে জয় সাহেবের একেবারে আপনাদের মাঠে নামতে হবে, সেটা এমনকি উপদেষ্টারাও বলেছেন আসলে যতদিন প্রয়োজন সেটা নির্ধারণ আমরা করতে পারি না। বাট গণতান্ত্রিক প্রক্রিয়া যেতে গেলে পার্টি সিস্টেমে যেতে হবে, এবং আমি মনে করি কনস্টিটিউশনাল রিফর্ম, ইলেকশন কমিশন এটা ঠিক না করলে আসলে গণতান্ত্রিক প্রক্রিয়া আমরা ফিরতে পারবো না। অনেক অনেক ধন্যবাদ। আমি এই প্রসঙ্গগুলো নিয়েই পরবর্তীতে বিরতির পরে এসে আপনাদের কাছে আরেকটু বিস্তারিত শুনবো। আমরা ফিরবো কিছুক্ষণের মধ্যে প্রযত্নে বাংলাদেশ কিশোর নিবেদিত, সাথেই থাকুন আমাদের। বিরতির পরে আমরা ফিরে এসেছি কিশোর নিবেদিত প্রযত্নে বাংলাদেশে। আজকে আমাদের সাথে স্টুডিওতে আলোচনায় আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর শাহাদাত হোসেন সিদ্দিকী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানিজ স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ আল মামুন। আমরা কোন দিকে যাচ্ছে বাংলাদেশ এই শিরোনামে কথা বলছি। খুব স্বাভাবিকভাবে অনেকগুলো বিষয় এখানে আমাদের সাম্প্রতিক সময়ের ঘটনাগুলো উঠে আসছে এবং খুব ঘটনাবহুল সময় আমরা পার করছি নিঃসন্দেহে। ডক্টর আব্দুল্লাহ আল মামুন, আপনার কাছে ছিলাম আমরা বিরতিতে যাবার আগে। আপনি বলছিলেন যে আমাদের সব কিছুর মধ্যে যে চ্যালেঞ্জ, প্রথম চ্যালেঞ্জটি এক ধরনের সংস্কার এবং রাজনৈতিক জায়গার সংস্কারটাও খুব জরুরি। যদি এখন এটা অন্তর্বর্তীকালীন সরকার চলছে, যদিও এই আন্দোলন এনে দিয়েছে আমাদেরকে একদম সাধারণ ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষ, কিন্তু রাজনীতি বাদ দিয়ে তো আসলে এই দেশ পরিচালনা হবে না। সেখানে রাজনৈতিক দলগুলো এই দৃষ্টান্ত থেকে আসলে কতখানি শিক্ষা নেবে? সামনে নির্বাচন হবে নিশ্চয়ই, সেই নির্বাচনের আগে তারা নিজেদের সংস্কার আদৌ করতে পারবে, নাকি পুরনো যে রাজনৈতিক সংস্কৃতি যেটি থেকে আসলে মানুষ বেরোতে চেয়েছিল সেটি বহাল থেকে যাবে? দেখুন, আমি একটু অন্যভাবে শুরু করি এই প্রশ্নটার উত্তর। যে এটা কিন্তু একটা পরিবর্তিত অবস্থা। আমরা গণ অভ্যুত্থান বললে এটা একটা বিপ্লব। তো আমার মনে হয় যে এটি এই মুহূর্তে যদি নির্বাচনের কথা আমরা চিন্তা করি, তাহলে 3টা পার্টিকে হয়তো বা চিন্তা করতে হবে। একটা বিএনপি, একটা জাতীয় পার্টি এবং একটা জামাত ইসলামী বা অন্য ইসলামিক ফোর্সগুলো, সিপিবি, অন্যান্যরা থাকবে। একটা মেসেজ বোধহয় প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি পেয়েছে যে একই রূপে একই চেহারায় মানুষ তাদেরকে আর গ্রহণ করবে না। দেখেন, এটা ছাত্র জনতার বিপ্লব। আমি কোনোভাবেই বিএনপি সহ যে পলিটিক্যাল পার্টিগুলো কন্ট্রিবিউট করছে তাদের যে অবদান, সেটাকে আমি কোনোভাবেই
ছোট করে দেখছি না, কিন্তু এই পরিবর্তিত পরিস্থিতির যে মানুষের যে এক্সপেকটেশন সেটাকে বুঝতে হবে। মানুষ এটা বুঝেছে যে দলগুলোর যে আচরণ, সেই আচরণটি সরকারে প্রতিফলিত হয়। দলে গণতন্ত্র না থাকলে সরকারে থাকবে না। দলে আমি যদি টাকা দিয়ে পদ নেই, আমি মন্ত্রী এমপি হলে চাঁদাবাজি করব। আমি যদি দলে মন্ত্রী এমপি না হতে পারি, জেলা উপজেলা পর্যায়ে হলে জুটের টাকা নেব, মার্কেট থেকে চাঁদাবাজি করবো, তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে রাজনৈতিক দলটার মধ্যে। সেই রাজনৈতিক দলে যদি একটা পরিশীলতার সংস্কৃতি ডেভেলপ না করে, তাহলে কিন্তু সরকারের মধ্যে সেটা যাবে না। আমি এতটুকু একটি জিনিস প্রত্যেকটি রাজনৈতিক দল যারা আছেন তাদেরকে বিনীতভাবে স্মরণ করিয়ে দিতে চাই যে যদি এরকম কোনো কিছু ঘটে, এই ছাত্র জনতা কিন্তু আবারও মাঠে নামবে। আমি অত্যন্ত খুশি যে এরকম একটা প্রেশার গ্রুপ তৈরি হলো, যেটা আমাদের পার্টিগুলো একটা ফার্স্ট পাস দি পোল ভোটের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার পরে মনে করতো যে এখন ক্ষমতাটা আমরা এবং বিরোধী দল, দেখুন একটা সংসদকে কার্যকর করার জন্য কার্যকরী বিরোধী দল থাকতে হয়, সেটা নেই কিন্তু, এবং এবারও না হওয়ার আশঙ্কা আছে। যে সিচুয়েশন তৈরি হচ্ছে, যে এই সিচুয়েশন ইলেকশন হয় তাহলে বিএনপি হয়তোবা মেজরিটি পাবে, তখন আমাদের অপোজিশন পার্টি কোনটি? নেই তো। সেজন্য কিন্তু ছাত্রদের এই ভূমিকাটা গুরুত্বপূর্ণ। আসি রাজনৈতিক সংস্কারের প্রসঙ্গে। আমার মনে হয় যে প্রথম যে কাজটা, আমি জানি না কতদিন এই সরকার থাকবে, অবশ্যই স্থিতিশীলতা আনতে হবে, প্রথম অর্থনৈতিক সংস্কারগুলো করতে হবে, কিন্তু রাজনৈতিক সংস্কারটা বোধহয় সবচেয়ে বেশি আমরা এই মুহূর্তে চাচ্ছি, কারণ রাজনীতি ঠিক না থাকলে, প্রফেসর শাহাদাত এখানে আছেন, অর্থনীতি কিন্তু ঠিক না। এবং সেই সংস্কার তো রাজনৈতিক দলগুলোর, এই জন্য কনস্টিটিউশনের প্রথম সংস্কারটা দরকার, প্রধানমন্ত্রীর একক ক্ষমতা কমানো দরকার, প্রেসিডেন্ট ক্ষমতা বাড়ানো দরকার, ন্যায়পাল নিয়োগ করা দরকার, পার্টিকুলারলি আমাদের ইলেকশন কমিশনকে স্ট্রেনথেন করা। আপনি যে সরকারের যে সিস্টেমের মধ্যে ইলেকশন করেন না কেন, আমাদের ইসিকে শক্তিশালী করতে হবে। আরও একটি জিনিস দেখেন, শুধু আশ্চর্য ঘটনা হচ্ছে, যেমন প্রধানমন্ত্রীর ক্ষমতা একীভূত, একটা ডিস্ট্রিক্ট কমিশনারের ক্ষমতা একীভূত, তার হাতে অঢেল ক্ষমতা, অসীম ক্ষমতা, সেগুলো নিয়েও কিন্তু ভাবতে হবে। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের টোটাল যে স্ট্রাকচার, সেটা কিন্তু গুরুত্ব, শুধু প্রধানমন্ত্রীর ক্ষমতা কমিয়ে আমি ঠিক এখানে ভারসাম্য আনলাম, সেটা হবে না। আরেকটা জিনিস দেখেন, যে একটা জিনিস বোধহয় খুব গুরুত্বপূর্ণ, যে ফ্লোর ক্রসিং এর ইস্যু যেটা আমরা বলি, যে ওখানে দুটো ইস্যু লাগবে। একটা হচ্ছে বাজেটের সাপোর্টটা থাকতে হবে, এবং যদি অনাস্থা হয় তাহলে সে তো ফ্লোর ক্রস করতে পারবে না। কিন্তু ফ্লোর ক্রসিং এর যদি সুযোগটা আনা যায়, তাহলে এই যে কণ্ঠ রোধ করে একটা বিলে হ্যাঁ বলুন না বলুন, এই সংস্কৃতিটা কিন্তু দূর হবে। ফাইনালি যে কথাটা আমি বলতে চাই, যে আমাদের এই পলিটিক্যাল রিফর্মের সবচেয়ে বড় পার্ট হবে নতুন নেতৃত্বের তৈরি। আমি শব্দটা কিভাবে আমার শ্রোতা বা আপনি নেবেন জানি না। এই ডিজিটাল যুগে সম্ভবত অ্যানালগ নেতৃত্ব এখন বোধহয় আমাদের তরুণ সমাজ মেনে নেবেন। আমি এটার মাধ্যমে যে মেসেজটা দিতে চেয়েছি, আমার মনে হয় রাজনৈতিক নেতৃবৃন্দ সেটি পেয়েছেন, যে নেতৃত্ব হতে হবে ডিজিটাল, অ্যানালগ না। বাট এই ডিজিটাল মানে দুর্নীতি না, এই ডিজিটাল মানে মানুষের কণ্ঠরোধ করা না। স্মার্ট একটা নেতৃত্ব কিন্তু পেতে চাবে, সেইভাবে কি আমাদের রাজনৈতিক দলগুলো প্রস্তুত? সম্ভবত নয়। ধন্যবাদ। আমি একটু সাধারণ মানুষের প্রেক্ষাপট থেকে প্রশ্ন করব ডক্টর শাহাদাতের কাছে, যে মানে সাধারণ মানুষ তাদের বেছে নেবার ক্ষেত্রে মানে চয়েসের জায়গায়ও কি তারা তাদের চিন্তা ভাবনা, মানসিকতার পরিবর্তন আনবে কিনা? কারণ মানে এই বৈষম্য বিরোধী আন্দোলনের ফসল তো বর্তমানের এই সময়টা, সেই বৈষম্য বা সংস্কার করতে গেলে জনগণের সহায়তা তো খুবই প্রয়োজন। সেই জনগণ আসলে কিভাবে জিনিসটা দেখবে? এটা একটা বিপ্লব হয়েছে, এটা একটি নির্দিষ্ট সময়ের, কিন্তু আমরা তো পরবর্তী জেনারেশনের কথা বলছি। জি, ধন্যবাদ। যেটা হচ্ছে যে আমরা যদি স্ট্রাকচার মানে হচ্ছে কি কাঠামোগত দিক থেকে চিন্তা করি, তাহলে সেটা হচ্ছে যে বিপ্লবটা ছাত্ররা দেখিয়েছে, সেটাকে এখন আসলে এই স্ট্রাকচারটাকে, এক্সিস্টিং স্ট্রাকচারকে পরিবর্তনটা করবে কিনা, এবং সেই পরিবর্তিত রূপটা আসলে কি হবে, এবং জনগণ সেটাকে কিভাবে নেবে। এখন মামুন ভাই যেটা বললেন স্পষ্টভাবে, যে রিকশাওয়ালাও বলছে যে আমি ছাত্রদেরকে ভোট দিব। আসলে এই যাদের বয়স 50-40 থেকে 50-60 তদূর্ধ্ব, তারা কিন্তু আসলে সব সরকার দেখেছে, যে কারণে স্টুডেন্টরা যে এই ডিসক্রিমিনেশন, বৈষম্যের ডাক দিয়ে যে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করতে চায়, সেটার প্রতি একটা পুরা সমর্থন রয়েছে জনসাধারণের। কিন্তু আপনার স্ট্রাকচার, কাঠামোটা কি? এখন যেটা হচ্ছে যে বর্তমান সরকার তো পলিটিক্যাল গভর্নমেন্ট না, তাহলে পলিটিক্সের মধ্যে আমাদের সংস্কৃতির অভাব। যেটা বলা হয় যে আপনি ডিজিটাইজেশন করেছেন, ডিজিটাইজেশন মানুষকে কি করে, আপনি যখন সরকারে বসেন, তার মধ্যে পাওয়ারের, ইনফরমেশন ইজ এ পাওয়ার, তখন ইনফরমেশনের একটা মনোপলি পাওয়ার তৈরি করে। 96-এর আওয়ামী লীগ গভর্নমেন্ট আর এখন ধরেন 2024-এর আওয়ামী লীগ গভর্নমেন্ট, সেটা কিন্তু
পাওয়ার ইনফরমেশনের দিক থেকে তারা মনে করছিল পাওয়ারফুল, কিন্তু ডিজিটাইজেশন যে প্রত্যেকের কাছেই সিমেট্রিক ইনফরমেশন অর্থাৎ সমতা নিয়ে আসে, সেটা সরকারের ভাবনার বাইরে ছিল। অর্থাৎ স্টুডেন্টরা যে একটা ইনফরমেশন এখন সমস্ত স্টুডেন্টকে একত্রিত করতে পারে, যেটা 96 সালে করতে পারতো না, সেই জায়গাটা ওই সরকার ভাবে নাই। মানে তারা সবার জন্য এখন সমান হয়েছে। আমার যেটা মনে হচ্ছে যে এইটার যে বিপ্লব হয়েছে মনোপলি পাওয়ার স্ট্রাকচার ইনফরমেশনের ক্ষেত্রে, ডিজিটাইজেশনের ক্ষেত্রে যেটা চূড়ান্ত মাত্রায় পৌঁছেছিল, তার একটা ধস নেমেছে। এখন সেটার ক্ষেত্রে মানুষের, সাধারণ মানুষের এক ধরনের সচেতনতা তৈরি হবে যে আমরাও এখন ইনফরমেশন পাস করতে পারি, অতএব আমরাও পাওয়ারফুল। মানে একদম আলোচনার শেষ দিকে, আমি যেহেতু আপনি অর্থনীতির অধ্যাপক, তাই একটু এই প্রশ্নটা করে নিই। মানে আমরা দেখছি শেয়ার বাজারের ঊর্ধ্বমুখী এরকম একটি অর্থনীতি সংকুচিত সময়ে, মানে সেই জায়গায় সচেতনতার জায়গাটিতে আসলে সাধারণ মানুষকে কোন জায়গাগুলো বিবেচনা করা উচিত? যেমন এখন আমার মনে হয় যে শেয়ার বাজারে প্রত্যাশা, অতি প্রত্যাশা যেটা হয়েছে, যে গত 2 দিন ধরে দেখতে পাচ্ছেন, সেই জায়গাটা আমার মনে হয় প্রকৃতপক্ষে, আমি যেটা মনে করি, এই জায়গায় যারা অনেক লসে আছে, আপনি জানেন যে লাখ লাখ কোটি টাকা ক্যাপিটাল লস হয়েছে এই মার্কেটে, অতএব তারা সেই জায়গা থেকে বের হতে পারে একটা সময় করে, না হয় আসলে সেই চক্রটা আবার আসবে কিনা। আসলে দুর্নীতি নিরোধ করা তো এক রাতারাতির বিষয় না, প্রতিষ্ঠান সিস্টেম পরিবর্তন করা রাতারাতির বিষয় না। সেই জায়গা থেকে আমি বলবো সতর্কতার সাথে বিনিয়োগ করার জন্য। মানে এই সতর্কতা কি শুধুমাত্র শেয়ার বাজার নাকি অন্যান্য ক্ষেত্রে? আমি বলবো যে সার্বিকভাবে জনগণকে অপেক্ষা করতে হবে। যেমন আর্থিক প্রতিষ্ঠানে আপনি কয়টা ব্যাংকের কথা দেখেছেন যে 10 থেকে 12টা ব্যাংক ঠিক আছে, বাকিগুলা দুর্বল, অতি দুর্বল। অতএব এই আর্থিক ব্যাংকগুলার কি হবে? আর্থিক প্রতিষ্ঠানগুলো যে নন ব্যাংক ফিনান্সিয়াল প্রতিষ্ঠান রয়েছে, সেখানে 2 থেকে 3টা ভালো, আর বাকি চলতে পারছে, আর বাকিগুলার অবস্থা খুবই খারাপ। যেখানে আমি বলবো যে 3,500 কোটি টাকা খেলাপি ঋণ ছিল হচ্ছে 2018 সালে, আর 2024 সালে সেটা 22,500 27,000 কোটি টাকা। আমি বলবো সমস্ত প্রতিষ্ঠানের যে সক্ষমতার জায়গা, আর্থিক প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়েছে, সেই জায়গাগুলোকে সবল করার জন্য আসলে পদক্ষেপ নিতে হবে। আর তারপরে অর্থনীতির শিক্ষক হিসেবে বলতে চাই, পলিটিক্স অলওয়েজ ডমিনেটস ইকোনমিক্স। অতএব পলিটিক্সকে আগে ঠিক করতে হবে যে আমরা কোথায় যাব। অনেক ধন্যবাদ ডক্টর শাহাদাত হোসেন সিদ্দিকী, ডক্টর আব্দুল আল মামুন, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাতে চাই এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন। এই ছিল আমাদের আজকের কিশোর নিবেদিত প্রযুক্তি বাংলাদেশে। আগামী সপ্তাহে আবার নিশ্চয়ই নতুন বিষয় নিয়ে হাজির হব। থাকুন।